বাইডেন নরেন্দ্র মোদী বৈঠক, ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। আলোচনায় গুরুত্ব পাবে আঞ্চলিক নানা বিষয়। বৈঠকে দৃষ্টি বাংলাদেশ সহ অনেক দেশের। চীনা প্রেসিডেন্টকে স্বৈরশাসক বললেন মার্কিন প্রেসিডেন্ট। বেজিং সফর সফল হয়েছে ব্লিংকেনের দাবির একদিন পরই ভিন্ন সুর বাইডেনের। তীব্র প্রতিক্রিয়া চীনের। দ্রুত ফুরিয়ে আসছে সময়, উদ্ধার হয়নি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযান। কমছে যাত্রীদের বাঁচার আশা, শব্দ পেলেও শনাক্ত হয়নি অবস্থান। উন্নতি হয়নি ভারতের আসামের বন্যা পরিস্থিতির। পানির নিচে ১৯ জেলার ৫ শতাধিক গ্রাম, পানিবন্দী ৩৪,০০০-এর বেশি মানুষ। জারি রয়েছে রেড অ্যালার্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আন্তর্জাতিক সংবাদে যাওয়ার আগে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের খবর। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, শুরু হয়েছে গণনা। এই মুহূর্তে সিলেটে আছেন ইকরামুল কবির এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ভোট গ্রহণ এই ঠিক কিছু সময় আগে অর্থাৎ ৪টার সময় শেষ হয়েছে এবং ৪টার সময় শেষ হওয়ার পরে ইভিএম বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তিনি এসে প্রত্যেক কক্ষে থেকে যে চিপসগুলো বা এই যে আনুষ্ঠানিকতাগুলো সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। কারণ হচ্ছে কি প্রত্যেকটা ইভিএমে একেবারে প্রোগ্রামিং করা, যেই সময় শেষ হবে ঠিক সেই সময়ই শেষ হবে। এখানে ইভিএমে দেখাচ্ছে ৩টা ৫৮ অর্থাৎ এই বর্তমান সময় ৩টা ৫৮ দেখাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে ইভিএমের সময় শেষ হবে ৪টার সময় শেষ হবে। এখনও প্রায় ১ মিনিট কয়েক কিছু সেকেন্ড বাকি আছে। কারণ হচ্ছে কি প্রোগ্রামিং যে সময় করা, অর্থাৎ এই ইভিএম মেশিনটা যে সময় স্টার্ট হয়েছে সেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট কাস্টিং করবে এই ইভিএম মেশিনে এবং সেই সময় পর্যন্ত ইভিএম চালু থাকবে। যদিও বলা হয়ে থাকে যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে এই কেন্দ্রের যে প্রধান ফটক সেই প্রধান ফটক লাগিয়ে দিয়েছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে ১৯০টি কেন্দ্রের এই কেন্দ্রসহ প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি ভোট গ্রহণ হয়েছে এবং একটি ভোটের উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ৪২টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড আমরা অধিকাংশ কেন্দ্রই আমরা ঘুরেছি এবং দেখেছি। সময় টেলিভিশনের ৩টি টিম প্রত্যেকটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি। প্রত্যেকজন সুস্থ সুন্দরভাবে দেখেছে। আমি একটু এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আর আপনাদের এই পরবর্তী প্রক্রিয়াটা কি? পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এখন ৪টার সময় এটা অটোমেটিক্যালি আপনি যথার্থভাবে বলেছেন যে প্রোগ্রামিং করা আছে। জাস্ট ৪টার সময় কিন্তু অটোমেটিক্যালি এটা ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে যদি কোনো ভোটার উপস্থিত না থাকে এনক্লোজারের মধ্যে। এটা জাতীয় নির্বাচনের যে বা আদার্স নির্বাচনের যে বিষয়গুলো থাকে সেই রকমই নির্বাচনে না, আইনও এরকম। শেষ হওয়ার সাথে সাথে আমার কাছে অডিট কার্ডটি দেখতে পাচ্ছেন। এই অডিট কার্ড দিয়ে আমরা এই বুথে কয়টা ভোট কোন প্রতীকে পেয়েছে সেটি আমরা এই অডিট কার্ডের মাধ্যমে আমরা একটা প্রিন্ট আউট নেব। তো এরকম 5টা আমাদের মানে এখানে বুথ আছে। 5টা বুথের ফাইনালে গিয়ে 5 নম্বর বুথে গিয়ে আমরা ফাইনাল প্রিন্ট এই কেন্দ্রে টোটাল কতটি ভোট কাস্ট হয়েছে এবং কোন প্রতীকে কতটি ভোট পড়েছে সেটা আমরা সেখান থেকে জানতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলছিলেন যে প্রক্রিয়াটা ইভিএমের যে প্রিন্ট আউট নেওয়ার প্রক্রিয়াটা তিনি বলছিলেন এবং কিছু সময়ের মধ্যে সেই প্রিন্ট আউট করে এইখানে কে কত ভোট দিয়েছে, কোন প্রতীকে কত ভোট দিয়েছে তা জানা যাবে। মোটামুটি এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে যে ভোট গ্রহণ শেষ হয়েছে তার সর্বশেষ খবর এবার চলে যাচ্ছে রাজশাহীতে। রয়েছেন আমাদের সহকর্মী রকি, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলেছে। এরই মধ্যে ২-১টি কেন্দ্রে এখনও কিছু ভোটার বাকি আছে, যারা ভেতরে আছেন তাদের ভোট নেওয়া হবে, এমনটাই আসলে প্রিজাইডিং অফিসাররা বলেছেন। আমি এখন যে কেন্দ্রটিতে আছি সেটি ইসলামিয়া জামিয়া শাহ মখদুম মাদ্রাসা। এই কেন্দ্রে মূলত এখন পর্যন্ত ৬০% ভোট কিন্তু কাস্ট হয়েছে, এমনটাই আসলে এখানকার প্রিজাইডিং অফিসাররা বলছেন। আমরা সকাল থেকেই নগরীর যে
যে 30টি ওয়ার্ড রয়েছে বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি। সেই কেন্দ্রগুলোতে কিন্তু একই ধরনের চিত্র দেখতে পেয়েছি। প্রায় কোনো কেন্দ্রে কিন্তু 55% ভোট এখানে পড়েছে, কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি ভোটও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। এই কেন্দ্রে কিন্তু এখনও গেটে যে নিরাপত্তা প্রহরীরা রয়েছেন, নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন এখনও কিন্তু তৎপর অবস্থায় আছেন। নতুন করে আর কেউ ঢোকার সুযোগ পাবেন না, এমনটা আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখনও কেন্দ্রের মধ্যে যারা লাইন ধরে আছেন ভোট দেওয়ার জন্য তাদেরকে এই ভোট দেওয়ার সুযোগ কিন্তু দেওয়া হবে। নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যদিও আজকে তেমন অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা কিন্তু আমরা এখানে খেয়াল করিনি, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর ভোট গ্রহণ দিতে পারে সেই জন্য এই ব্যবস্থাগুলো আসলে নেওয়া হয়েছে। একেবারে শেষ মুহূর্তে 2 থেকে 3 ভোটার এখানে প্রবেশ করলেন, তাদেরকেও ভোট দেওয়ার সুযোগ এখানে দেওয়া হচ্ছে। সব মিলে নতুন ভোটার যারা ছিলেন তারা বলছেন যে ইভিএমে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দ প্রকাশ করছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে, তার আগে সিলেট থেকে। সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন সংযুক্ত কয়েকটি ওয়ার্ডে ভোট কেন্দ্রে ভোটার থাকায় চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে রশিদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে আছেন রিপোর্টার শাহ শরীফ উদ্দিন, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি রশিদিয়া দাখিল মাদ্রাসায়। আমরা সকাল 8টা থেকে দেখেছি নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোটারদের দীর্ঘ সারি, কিন্তু ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বর্ধিত যে সিটি কর্পোরেশনের যে 15টি ওয়ার্ড হয়েছে সেখানে শুরু থেকেই কিন্তু আলোচনায় ছিল যে এইসব ওয়ার্ডগুলোতে ভোটারদের আগ্রহ রয়েছে। আমরা যখন প্রচারণা শুরু হয় তখন থেকেই আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে তাদের আগ্রহের কথা জানিয়েছেন এবং নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই আগ্রহের প্রমাণ যেটি শুরু থেকে যেটি বলা হচ্ছিল সেটি কিন্তু এখন প্রমাণিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে 4টা বেজে গেছে কিন্তু এখন পর্যন্ত প্রায় সবকিছু মিলে প্রায় 3 শতাধিক মানুষ কিন্তু সারিতে রয়ে গেছেন, এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। যদি বলি আমরা এই কেন্দ্রে 4300 ভোট রয়েছে। আমরা প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে 3:30 দিকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 2300 ভোট কাস্ট হয়েছে এখানে, এবং যদি সেটি শতাংশ বলেন তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 57%। কিন্তু এখন আমরা দেখছি অন্তত পক্ষে 3 শতাধিক মানুষ কিন্তু সারিতে আছেন। প্রিসাইডিং অফিসার আমাদেরকে যেটি জানিয়েছেন যে মানুষের যে আগ্রহ, মানুষ যেভাবে ইভিএমকে গ্রহণ করেছে এবং যেভাবে ভোটে আগ্রহ প্রকাশ করেছে সেই ক্ষেত্রে যদিও হচ্ছে 4টার সময় ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু 4টার আগে যারা এখানে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন এবং লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোট শেষ পর্যন্ত তাদের ভোট নেওয়া হবে, তাদের যত সময় লাগুক। এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে যেহেতু তারা প্রথমত হচ্ছে যে সিটি কর্পোরেশনের নতুন ভোটার এবং তারা শুরুতে একটি ভয় ছিল ইভিএম নিয়ে, কিন্তু ভোট দেওয়ার পর তাদের কাছে মনে হয়েছে যে এটি হচ্ছে সবচেয়ে সহজ প্রক্রিয়া, মাত্র 2টি চাপের মাধ্যমেই কিন্তু ভোটটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবং তারা ইউনিয়ন পরিষদে যে ভোট দিয়েছেন পূর্বে সেখানে অনেক সময় দেখা গেছে যে ভোট নষ্ট হয়ে যায় ভাঁজ করতে গিয়ে, কিন্তু এখানে সেই সংখ্যাটিও নেই। এবং তরুণ ভোটার যারা আছেন তারাও কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমরা হচ্ছে এখানকার যারা নিরাপত্তার বিষয়টা যদি বলি, শুরু থেকে শেষ পর্যন্ত যদিও হচ্ছে যে মানুষের খুব বেশি একটি দীর্ঘসারি, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুব কড়াকড়ি রাখা হয়েছে এবং এখানকার পোলিং বা অফিসার যারা আছেন তারা সবাই কিন্তু সহযোগিতা করে এই ভোটটি কাস্ট করানোর চেষ্টা করছে। তো আমার কাছে সিলেটের রশিদিয়া দাখিল মাদ্রাসা থেকে ছিল নির্বাচনের সর্বশেষ তথ্য। সিটি নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে 5 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে পৌঁছালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। মার্কিন নিরাপত্তা সমন্বয়ক জানিয়েছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত নানা বিষয়ে বাইডেন ও মোদির আলোচনা হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভারতের একটি বিশেষ বিমানে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রুচিরা ক্যাম্বোজ, যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সাধু, নিউ ইয়র্কের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় ম্যানহাটনের আবাসস্থল হোটেল লোটে প্যালেসে পৌঁছান নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে অবস্থান করবেন একদিন। যোগ ব্যায়াম দিবস উপলক্ষে বুধবার তিনি জাতিসংঘে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিল্পী ও নোবেল বিজয়ী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে জো বাইডেনের সাথে আলোচনা করতে পারেন বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস সময় সংবাদকে জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক 22 জুন। এই বৈঠকে রাশিয়া ও চীন বিষয়ে কোনো আলোচনা হবে না বলে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে মার্কিন নিরাপত্তা সমন্বয়ক জানিয়েছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত নানা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে, যে কারণে বাইডেন ও মোদির বৈঠকের দিকে দৃষ্টি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযানের উদ্ধারে তৃতীয় দিনের মতো চলছে তৎপরতা। এদিন উদ্ধার তৎপরতায় পানির নিচে শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে কতক্ষণ তা স্থায়ী ছিল তা নিশ্চিত নয়। এদিকে টাইটান নামের ওই যানটির পানির নিচে থাকার জন্য একদিনেরও কম সময়ের অক্সিজেন অবশিষ্ট আছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। এতে ডুবোযানটিতে থাকা পর্যটকদের বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। পেরিয়ে গেছে 2টি দিন। বুধবার তৃতীয় দিনের মতো আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযানের উদ্ধারে সন্ধান চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। বুধবার টাইটানের খোঁজে তল্লাশির সময় কানাডার P-3 বিমান পানির নিচে শব্দ শনাক্ত করেছে বলে টুইট বার্তায় জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। শব্দটি ডুবোজাহাজের ভেতর থেকে সেটিকে কেউ আঘাত করছে অনেকটা এরকম বলে জানিয়েছে বিবিসি। তবে এটি কতক্ষণ স্থায়ী ছিল তা পরিষ্কার নয়। CNN ও রোলিং স্টোনের তথ্যমতে কানাডীয় বিমানটি তল্লাশি এলাকায় 30 মিনিটের ব্যবধানে শব্দ শনাক্ত করেছে। এর পরপরই শব্দের উৎপত্তি সম্পর্কে জানার চেষ্টা করা হয়, তবে আশানুরূপ কোনো কিছুই পাওয়া যায়নি। কোস্টগার্ড জানায়, বিচার বিশ্লেষণের জন্য P-3 বিমানের পাওয়া তথ্য নৌবাহিনীর বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে, যা পরবর্তী উদ্ধার পরিকল্পনায় কাজে লাগানো হবে। এদিকে টাইটান নামের ওই যানটির পানির নিচে থাকার জন্য আর মাত্র 30 ঘন্টার কম সময়ের অক্সিজেন আছে। এতে বাড়ছে উদ্বেগ। অক্সিজেনের অভাবে আরোহীরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন বলে মনে করছেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের আসামে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নতুন করে আরও 9টি জেলা প্লাবিত হয়েছে। রাজ্যের 19 জেলার অন্তত 523টি গ্রাম পানির নিচে। পানিবন্দী 40,000-এর বেশি মানুষ। জারি রয়েছে রেড অ্যালার্ট। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। টানা বৃষ্টিতে দিন দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে ভারতের আসাম রাজ্যের। ভারী বৃষ্টিতে নতুন করে আরও 9টি জেলা প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজ্যটির 19 জেলার অন্তত 523টি গ্রাম এখন পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছেন 40,000-এর বেশি বাসিন্দা। সবচেয়ে খারাপ অবস্থা লাখিমপুরের। জেলাটিতে 25,000-এর বেশি মানুষ বন্যায় ভুগছেন। তারপরেই আছে ডিব্রুগড়। জেলার 3,000-এর বেশি মানুষ পানিবন্দী। গুয়াহাটি ও শিলচর জেলার অবস্থাও একই। কোথাও কোথাও ভূমিধসের খবরও পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আসাম জুড়ে প্রায় 5,800 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আসামের আবহাওয়া বিভাগ। ব্রহ্মপুত্র নদের পানি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে। 7 জেলায় অন্তত 25টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে।
বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং এর শাখা নদী কপিলীর পানি। এছাড়া বন্যার পানিতে বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশ ভুটানে ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। রাইসা জান্নাত। সিদ্ধ অস্ত্র রাখার অভিযোগ স্বীকার করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বিবিসি জানায় ডেলাওয়্যারের অ্যাটর্নি এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন, যেটা থেকে দোষ স্বীকার বিষয়ক একটি চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে। ওই চুক্তির মাধ্যমে তিনি কারাদণ্ড এড়াতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে। হান্টার ঠিকঠাক মতো আয়কর দিয়েছেন কিনা এবং 2018 সালে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন কিনা তা নিয়ে গত 5 বছর ধরে বিচার বিভাগীয় তদন্ত চলছে। দেখছেন আন্তর্জাতিক সময়। কানাডার অন্টারিও প্রদেশে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 2 জন। কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার অটোয়া নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে উদ্ধারকারী দল। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে ব্রিটেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের গতি বেড়েছে। পাউন্ডের বিপরীতে দিন দিন টাকার দর ঊর্ধ্বমুখী থাকায় তুলনামূলকভাবে বেশি অর্থ আসছে দেশটি থেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় শীর্ষ 4র্থ অবস্থানে ব্রিটেন। 2022-23 অর্থ বছরে গেল মে মাস পর্যন্ত দেশটি থেকে রেমিটেন্স এসেছে $1,806 মিলিয়ন বেশি। চলতি অর্থ বছরে ছাড়িয়ে দিতে পারে গেল বছরের রেমিটেন্স প্রবাহকে। ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 2 সপ্তাহ থেকে টাকা পাঠানো ঊর্ধ্বমুখী। 2.5% প্রণোদনা পাওয়াতে লোকজন উৎফুল্লভাবে টাকা পাঠাচ্ছে। ঈদে পশু কোরবানি বাবদ এবং একই সময়ে কেনাকাটার জন্য প্রবাসীরা নিজ পরিবারের কাছে টাকা পাঠিয়ে থাকেন। বেশি টাকা পাঠানোর কারণটা হচ্ছে আত্মীয় স্বজন ওয়েটিংয়ে আছে, কোরবানি দিব, টাকার রেট ভালো, এই জন্য আমরা দেশে এখন টাকা পাঠাচ্ছি বেশি করে। আমরা যে টাকা পাঠাইতেছি এক্সট্রা যে পয়সাগুলো মিলতেছে সেইগুলোই আমাদের উপকার। রেমিটেন্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। গেল ঈদের তুলনায় এবার বেশ কয়েক গুণ বেশি রেমিটেন্স পাঠাচ্ছে ব্রিটেন প্রবাসীরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।